সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের ভিডিও শুরু করছি। আজকের আমাদের বিষয়বস্তু হলো নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে তোমরা অলরেডি 11 কেমিস্ট্রিতে যা যা পড়েছিলে এখানে কিন্তু অধিকাংশ জিনিসই তোমরা আবার ফিরে পাবে। তাই খুব বেশি ডিটেইলে আমি সংজ্ঞা বা ধরো ডেসক্রিপশন ডিটেইলে আলোচনা না করে আমি কি করব, এইখানে এইচএসের পরীক্ষার জন্য এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেটুকু দরকার সেই নিয়ে একটা কুইক রিভিশন টাইপের একটা ভিডিও তৈরি করছি। তাহলে পুরোটা দেখতে থাকো, শুরু করা যাক। প্রথমেই আমি শুরু করব মাস এনার্জি রিলেশন দিয়ে। মাস এনার্জি রিলেশন বলতে কি, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে আমরা জানতে পেরেছিলাম যে কোনো একটা বস্তুর মাস সেটা পুরোপুরিভাবে এনার্জিতে আমরা ট্রান্সফার করতে পারি বা কিছু পরিমাণ এনার্জিকে আমরা পুরোপুরি মাসে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের আপেক্ষিকতাবাদ তত্ত্ব। এই আপেক্ষিকতাবাদ তত্ত্বটা এলো কোথা থেকে, সেই ডেরিভেশনটা আমরা এখন একটু একটু করে দেখব। প্রথমেই শুরু করা যাক নিউটনস লস অফ মোশন থেকে, যেখান থেকে আমরা ধারণা পেয়েছিলাম কোনো একটা বস্তুর ওপর ফোর্স কাজ করলে সেই অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালুটা মোমেন্টামের রেট অফ চেঞ্জের সঙ্গে সমান হয়, অর্থাৎ F ইকুয়াল টু ডিডিটি অফ এমভি। যদি এখানে এমটাও পরিবর্তনশীল হয় এবং ভিটাও পরিবর্তনশীল হয়, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এম পরিবর্তনশীল বলতে এই ব্যাপারটা আমি কি বোঝালাম, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বে আমাদেরকে এই ধারণাই দিয়েছিল যে কোনো একটা বস্তুর ভর সেটা কিন্তু তার গতিবেগের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা একটা বস্তুর ভর যখন মেজার করছি আমরা তার স্থির ভর মেজার করি, বস্তুটা যদি গতিশীল হয় তার ভরের মান কিন্তু পরিবর্তিত হতে থাকে। কি সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয় সেটা একটু পরে আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করে যেটা পেলাম সেইটাকে আরেকটু আমি ক্যালকুলেট করব। কি দেখতে পাচ্ছি, ইফ দ্য ফোর্স ইজ ডিসপ্লেসড বাই দ্য বডি বাই এ ডিস্টেন্স dx, মানে এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে যদি বস্তুটা dx পরিমাণ সরণ ঘটে তাহলে তার উপর কী পরিমাণ কৃতকার্য হলো, f ডট dx। সেই কৃতকার্যটা এই বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হবে, সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এক্সপ্রেশনটা। এইবার আমি কি করলাম, dx এর নিচে dt পার্টটাকে নিয়ে চলে গেলাম। এই যে dt অংশটা দেখতে পাচ্ছ সেটাকে শুধু dx এর নিচে পাঠিয়ে দিলাম। এর ফলে আমি এরকম একটা সমীকরণ দেখতে পেয়ে গেছি। ঠিক আছে, স্পষ্টতই বুঝতেই পারছো এখানে dx বাই dt টার্মটা কি মিন করছে, ভেলোসিটি, তাই তো। তাহলে পরের লাইনে আমি ওখানে dx dt-র জায়গায় v আর ডান দিকেও dx dt-র জায়গায় v করলাম। আগের একটা v ছিল তার সঙ্গে গুণ হয়ে v স্কোয়ার হয়ে গেল, হলো। এইবার আমি চলে যাচ্ছি সেই রিলেশনটার কথা যেটা একটু আগে বলছিলাম। আইনস্টাইন আমাদেরকে বলে দিয়ে গেছিল ভেলোসিটির সঙ্গে অবজেক্টের মাস কিভাবে ভ্যারি করে। ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, m ইকুয়াল টু m0, নিচে রুটের মধ্যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে এমটা কি, এম হচ্ছে মাস অফ দ্য বডি কখন, যখন তার ভেলোসিটি ভি, আর m0টা কি, m0 হচ্ছে রেস্ট মাস। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, m ইকুয়াল টু m0 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, বুঝতেই পারছো এই সমীকরণ থেকে ভি এর মান যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টার্মটা বাড়বে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টার্মটা কমবে, m0-র নিচের টার্ম কমা মানে কি, m এর ভ্যালু বাড়তে থাকবে। অর্থাৎ একটা বডির ভেলোসিটি যদি বাড়তে থাকে তাহলে তার মাসটাও কিন্তু ইনক্রিজ করতে থাকে। বুঝতেই পারছো ভেলোসিটি যদি বাড়তে বাড়তে টেন্স টু সি হয়ে যায়, মানে লাইটের ভেলোসিটির সঙ্গে সমান হয়ে যায়, তাহলে নিচটা পুরোটা হয়ে গেল 0, তখন m টেন্স টু ইনফিনিটি। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখব। তার আগে আমি কি করে নেব, এই যে মেন ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এই মেন ইকুয়েশনটার বোথ সাইড স্কোয়ার করে নেব এবং একটু কোনাকুনি গুণ করে নেব। করলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু m0 স্কোয়ার সি স্কোয়ার। তোমরা খাতায় আমার সাথে সাথে করবে, তাহলে জিনিসটা আরও ভালো বুঝতে পারবে। এইবার বোথ সাইডে দেখতেই পাচ্ছ যে টার্মগুলো আছে তার মধ্যে এমটা ভ্যারিয়েবল, ভিটা ভ্যারিয়েবল, কিন্তু m0 আর সি এই টার্মগুলো কিন্তু কনস্ট্যান্ট, রেস্ট মাস অলওয়েজ কনস্ট্যান্ট, আর লাইটের ভেলোসিটি ফ্রি স্পেসে সেটাও কনস্ট্যান্ট। তাহলে বোথ সাইডকে যদি আমি এখন পার্শিয়ালি ডেরিভেটিভ করি তাহলে সি আর m0টা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে, বাদবাকি টার্মটার ডেরিভেটিভ হবে। কি পেলাম ডেরিভেটিভ করে, সি স্কোয়ার কনস্ট্যান্ট সামনে বসে রইল, এম স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2m dm, বাম দিকে আবার এম স্কোয়ারকে একবার কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করলে ভি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2v dv, তারপরে ভি স্কোয়ারকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করলে এম স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2m dm।
দিয়ে আমি এই ইকুয়েশনটা পেয়ে গেছি। এই ইকুয়েশনটার বোথ সাইডকে আমি 2m দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে কি পাচ্ছি, সি স্কোয়ার ডিএম মাইনাস এম ভি ডিভি মাইনাস ভি স্কোয়ার ডিএম। এই ইকুয়েশনটাকে আরও একটু সলভ করলাম, সি স্কোয়ার ডিএমকে বাম দিকে রাখলাম, বাদ বাকি দুটো টার্মকে ডান দিকে পাঠিয়ে দিলাম। এটা করার কারণটা কি, আমরা এর আগের পৃষ্ঠায় কাইনেটিক এনার্জির যে ইকুয়েশনটা দেখতে পেয়েছি সেই ইকুয়েশনটার সঙ্গে এটাকে সমান করে নেব, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটাকে। ঠিক আছে, তোমরা যদি এখানে দেখো ডিকে ইকুয়াল টু এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমান করলে আমি কি দেখতে পাচ্ছি, ডিকে ইকুয়াল টু ডিএম ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, এইবার এইখান থেকে আরও কি কি কনক্লুশনে আমরা বেরোচ্ছি দেখো। এইবার পার্টিকেলটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ইফ দ্য পার্টিকেল ইজ অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট টু এ ভেলোসিটি ভি, তাহলে তার মাসটা ইনিশিয়ালি কত ছিল, m0। রেস্ট থেকে শুরু করেছে মানে রেস্ট মাস m0 ছিল, সেখান থেকে ভি ভেলোসিটি পেয়েছে, ফাইনাল মাস হয়েছে m। বোথ সাইডকে যদি ইন্টিগ্রেট করা হয়, ওই যে ওপরের ইকুয়েশনটা ডিকে ইকুয়াল টু ডিএমসি স্কোয়ার, ওর বোথ সাইডকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি দেখতে পাবো, 0 টু কে ইন্টিগ্রেশনের কে এর লিমিট, সি স্কোয়ার বাইরে বেরিয়ে আসবে, ডিএম এর লিমিট m0 টু m, ইকুয়েট করলে কে ইকুয়াল টু m মাইনাস m0 ইন্টু সি স্কোয়ার। ডিএম এর ইন্টিগ্রেশন m, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে আমি এই ভ্যালুটা পেলাম। এখানে m মাইনাস m0 তাহলে কি বোঝাচ্ছে, ইনিশিয়াল থেকে ফাইনালে যেতে তার কি পরিমাণ মাস ইনক্রিজ হয়েছে, মানে ডেল্টা m, তাই তো। আমি m0 সি স্কোয়ারকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি, k প্লাস m0 সি স্কোয়ার ইকুয়াল টু mc স্কোয়ার। এর মধ্যে k এটা কাইনেটিক এনার্জি, m0 সি স্কোয়ারটা কি বোঝাচ্ছে, m0 সি স্কোয়ার বুঝিয়ে যাচ্ছে দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেস্ট মাস। m0টা রেস্ট মাস, তার সঙ্গে সি স্কোয়ার গুণ করলে কি হলো, এনার্জির ডাইমেনশন এলো। কার এনার্জি, ইনিশিয়ালি অবজেক্টটা যখন রেস্টে ছিল তখন তার সঙ্গে কি পরিমাণ এনার্জি অ্যাসোসিয়েটেড ছিল। আর কেটা কি, কে হচ্ছে পার্টিকেলটা যখন ভি ভেলোসিটিতে চলা শুরু করেছে তখন তার মধ্যে কি পরিমাণ কাইনেটিক এনার্জি এনেছে। তাহলে কে প্লাস m0 সি স্কোয়ার হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি অফ দ্য বডি গিভেন বাই ক্যাপিটাল ই ধরলাম, সেটা ইকুয়াল টু mc স্কোয়ার। ব্যাস, এইটাই হচ্ছে আইনস্টাইনের মাস এনার্জি ইকুইভ্যালেন্স থিওরেম। ক্লিয়ার? এইবার এইখানে ইলেকট্রনের জন্য তুমি ক্যালকুলেট করতে পারো, ইলেকট্রনের মাস ক্যালকুলেট করা যেতে পারে। ইলেকট্রনের রেস মাসের ভ্যালু কত, 9.1 ইন্টু 10⁻³ কেজি। ইলেকট্রনের ভেলোসিটি যদি তোমাকে দেওয়া থাকে, সেখান থেকে ভি ভেলোসিটিতে তার মাস এম এর ভ্যালু বেরিয়ে যাবে। কোন সমীকরণ থেকে, এম ইকুয়াল টু m0 বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থেকে। এবার তার সঙ্গে আবার সি স্কোয়ার গুণ করে দাও, গুণ করে দিলে টোটাল এনার্জি পজেসড বাই ইলেকট্রন আমরা পেয়ে যাব। এইবার আমি চলে যাচ্ছি নিউক্লিয়াসের কম্পোজিশনে, মানে এই চ্যাপ্টারটা যেখান থেকে স্টার্ট হচ্ছে। নিউক্লিয়াসের মধ্যে প্রথমত যেটা থাকে প্রোটন এবং নিউট্রন, এটা আমরা সবাই ছোটোবেলা থেকে জানি। ঠিক আছে, এখানে লেখা আছে এভরি অ্যাটমিক নিউক্লিয়াস এক্সেপ্ট দ্যাট অফ হাইড্রোজেন হ্যাজ 2 টাইপস অফ পার্টিকেল, প্রোটন অ্যান্ড নিউট্রন। হাইড্রোজেনের নিউক্লিয়াসের ক্ষেত্রে কি থাকে, শুধু প্রোটন থাকে। কেমন, প্রোটনের ফান্ডামেন্টাল, তার চার্জটা কত, ইলেকট্রনের চার্জেরই পজিটিভ ভ্যালুটা শুধু 1.6 ইন্টু 10⁻⁻19, এবং তার মাসটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই কয়েকটা ভ্যালু একটু তো মনে রাখতে হবে, ক্যালকুলেশনে আমাদেরকে হেল্প করবে পরবর্তীকালে। নিউট্রন কিন্তু চার্জলেস, তার মাসটা কত এখানে লেখা আছে। এইবার আমরা যে টার্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কাকে বলে, নাম্বার অফ প্রোটন ইন এ নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। নিউক্লিয়াসের মধ্যে যে সংখ্যক প্রোটন থাকে তাকে তাই অ্যাটমিক নাম্বার বলে। অ্যাটমিক মাস নাম্বার কাকে বলে, টোটাল নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রনস। ঠিক আছে, মানে জেড প্লাস এন, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন, এন হচ্ছে নাম্বার অফ নিউট্রন, দুটো সাম করলে আমরা মাস নাম্বার পাই। নেক্সট একটা টার্ম আছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট কাকে বলে, একটা C12 কার্বন অ্যাটমের মাসের 1/12 ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে 1/12 ইন্টু একটা C12 অ্যাটমের মাস কত 12 ডিভাইডেড বাই তার মধ্যে কতগুলো সংখ্যক অ্যাটম আছে 6.023 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার। ক্যালকুলেট করে ওখান থেকে আমরা অ্যাটমিক মাস ইউনিটের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট আমরা যেই জিনিসটায় আসবো সেটা হচ্ছে এক্সেস মাস। এক্সেস মাস বলতে কি বোঝায়, তার ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে অ্যাটমিক মাস মাইনাস মাস নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক মাস মাইনাস মাস নাম্বার। বেশ, এবার আমরা চলে আসছি সাইজ অফ নিউক্লিয়াসে। কিভাবে ক্যালকুলেট করছি, প্রথমে যেটা লেখা আছে নিউক্লিয়াস ডাজ নট হ্যাভ এ শার্প অর ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি, মানে নিউক্লিয়াসের যে একদম একটা সলিড একটা বাউন্ডারি কিছু আছে একদম গোল বলের মতো তা কিন্তু নয়।
এটা জাস্ট একটা কনসেপশন যে ভেতরে একটা স্ফেরিক্যাল একটা শেপের মধ্যে সমস্ত মাসটা কনসেন্ট্রেটেড আছে, এমন নয় যে একটা মানে একটা কংক্রিট একটা শেপ গোল, তা কিন্তু নয়, এটা কনসেপশন একটা। হাউএভার দ্য রেডিয়াস অফ নিউক্লিয়াস ক্যান বি গিভেন বাই, রেডিয়াসটা আমরা বার করতে পারি কীরকমভাবে, এই সমীকরণটা অনুযায়ী আর ইকুয়াল টু R0 a টু দি পাওয়ার 1/3। R0 ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ, R0 ভ্যালুটা একটু মনে রাখতে হবে। R0 জিনিসটা কি, R0 হচ্ছে এক একটা নিউক্লিয়ায়ের রেডিয়াস, ঠিক আছে, এটা সমস্ত নিউক্লিয়ার ক্ষেত্রে সেম ধরে নেওয়া হয়, এটা মিটার ইউনিটে, ঠিক আছে। এটা ইজ এ কনস্ট্যান্ট হুইচ ইজ সেম ফর অল নিউক্লিয়াই, সমস্ত নিউক্লিয়ারের জন্য এই ভ্যালুটা সেম ধরে নেওয়া হয়, মানে প্রোটনের জন্যও যা নিউট্রনের জন্যও তা। এবং তার রেঞ্জটা কত হয়, নিউক্লিয়াসের যে আমরা রেডিয়াসটা যেটা পেলাম, দেখো কোন রেঞ্জে হচ্ছে 10⁻⁻15 অর্ডার, মানে ফার্মি রেঞ্জে, ঠিক আছে, 1 ফার্মি থেকে 10 ফার্মি অবধি। তো ভ্যালুটা কিভাবে বার করছি সেটা এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে নিউক্লিয়াসের টোটাল ভলিউম, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, তার রেডিয়াস যদি আমি আর ধরে নিই, তার টোটাল ভলিউম কত, 4/3 পাই আর কিউব। সেটা তৈরি হয়েছে কি দিয়ে, সেটা তৈরি হয়েছে আমার যদি টোটাল নিউক্লিয়ন নাম্বার এ হয়, সেই সংখ্যক ছোটো ছোটো নিউক্লিয়ন দিয়ে তৈরি হয়েছে যাদের প্রত্যেকের রেডিয়াস কত R0, তাহলে তাদের প্রত্যেকের ভলিউম কত, 4/3 পাই স্মল আর কিউব টোটাল ভলিউম ইন্টু এ, দুটোকে সমান করে দেওয়া হয়েছে। ওখান থেকেই আমরা ক্যালকুলেট করে আর ইকুয়াল টু R0 a টু দি পাওয়ার 3/2 যে ওপরের সমীকরণটা সেটা আমরা পেয়েছি, ঠিক আছে। এখান থেকে আমরা কিন্তু আরও একটা জিনিস জানতে পারছি যে নিউক্লিয়ারের টোটাল ভলিউমটা সেটা কিন্তু মাস নাম্বারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। নেক্সট চলে আসছে নিউক্লিয়ার ডেন্সিটি। ডেন্সিটি মিন্স মাস পার ইউনিট ভলিউম। মাস বলতে কোন মাস, 1 অ্যাটমিক ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। এবার টোটাল যদি আমার এ সংখ্যক নিউক্লিয়াই থাকে তাহলে এ দিয়ে গুণ হয়ে যাবে। নিউক্লিয়ার ভলিউম আমি অলরেডি পেয়ে গেছি ওপরে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব অথবা এ ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। ভ্যালুটা কত, 7.24 ইন্টু 10⁻⁻45 ইন্টু এ। মাস বাই ভলিউম করলে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাব, ওপর নিচে এ এ কেটে যাবে, যে ওপরে এর ইকুয়েশনটা এটা ডিভাইডেড বাই এটা। এবার এখান থেকে আমরা কি কি জিনিসপত্র জানতে পারলাম সেগুলো একটু ডিসকাস করে দিই। 1 নম্বর, নিউক্লিয়ার ডেন্সিটি ডাজ নট ডিপেন্ড অন মাস নাম্বার। ডেন্সিটি কিন্তু মাস নাম্বারের উপর ডিপেন্ড করছে না, তোমরা ইকুয়েশনটা থেকেই দেখতে পাচ্ছ এটা উপর নিচে কেটে গেছিলো, তাই তো, তাহলে মাস নাম্বারের উপর ডিপেন্ড করে না। তাহলে যে কোনো নিউক্লিয়াই প্রত্যেকের কিন্তু সেম ডেন্সিটি, নিয়ারলি সেম ডেন্সিটি। 2 নম্বর পয়েন্ট, নিউক্লিয়ার ডেন্সিটি হ্যাজ এক্সট্রিমলি লার্জ ভ্যালু। দেখতেই পেলাম 10⁻45 অর্ডারে ছিল। Such high densities are found in white dwarf stars which contain mainly nuclear matter, যেগুলোকে এই বামন গ্রহ বলা হয় আর কি। 3 নম্বর পয়েন্ট, নিউক্লিয়ার ডেন্সিটি ইজ নট ইউনিফর্ম থ্রু আউট দ্য নিউক্লিয়াস। পুরো নিউক্লিয়াসটা জুড়েই যে এই ডেন্সিটিটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড তা কিন্তু নয়, তার ম্যাক্সিমাম ভ্যালুটা সেন্টারের দিকে থাকে, আর যত বাইরের দিকে যেতে থাকো গ্র্যাজুয়ালি সেই ভ্যালুটা ডিক্রিজ করতে থাকে, ঠিক আছে। Nuclear radius is a distance from the center of the nucleus at which the density of the nuclear matter decreases to 1/2 of its maximum value at the center. তাহলে রেডিয়াসটা আমরা মেজার করছি কোথা থেকে, মেজার করার পদ্ধতি আছে, যত বাইরের দিকে যেতে চাইছি তত তো আমার ডেন্সিটিটা কমতে থাকছে। এবং আমি আবারও বললাম নিউক্লিয়াসের বাইরে কোনো কংক্রিট ওরকম সারফেস নেই যে সেন্টার থেকে সারফেস অবধি ডিস্টেন্সটাকেই আমরা রেডিয়াস ধরবো। তাহলে রেডিয়াস আমরা কোনটা তৈরি করছি না, একদম সেন্টার থেকে সেন্টারের ডেন্সিটির হাফ ডেন্সিটি যতদূর হয়েছে ততটা অবধি ডিস্টেন্সকে। এইবার আমরা পরের আরেকটা টার্মে এলাম, সেটা হচ্ছে মাস ডিফেক্ট। মাস ডিফেক্টের ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি। প্রথমে বুঝে নিই মাস ডিফেক্ট জিনিসটা কি। মাস ডিফেক্ট হচ্ছে তুমি যদি একটা গোটা নিউক্লিয়াসের মাস ক্যালকুলেট করো, সেটা হিসাব মতো কী হওয়া উচিত, তার মধ্যে যতগুলো নিউক্লিয়ন আছে তাদের সবার মাসের যোগফলের সমান। কিন্তু দেখা যাচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়ালি সবকটা নিউক্লিয়নের মাসের ভ্যালু বার করে যোগ করি, যেটা যা ভ্যালু পাবো টোটাল নিউক্লিয়াসটার ভ্যালু কিন্তু তার থেকে সামান্য কম। যতটা কম হলো সেটা একটা ত্রুটি, একেই বলা হয় মাস ডিফেক্ট। প্রথমে মাস ডিফেক্টের ভ্যালুটা বার করব, তারপর দেখবো এটা কেন হচ্ছে। মাস ডিফেক্টের ভ্যালু তাহলে কীভাবে বার করছি আমরা, আলাদা আলাদা করে নিউক্লিয়নগুলোর টোটাল মাস বার করেছি। প্রথমে প্রোটনের মোট মাস কত, প্রোটন সংখ্যা যদি জেড হয় জেড ইন্টু এক একটা প্রোটনের মাস এমপি। টোটাল নিউট্রনের মাস, টোটাল ভর সংখ্যা হচ্ছে এন এ, সেখান থেকে জেড মাইনাস করে নিউট্রনের মাস দিয়ে গুণ করলাম। এইটা হলো আমার নিউক্লিয়নগুলো টোটাল মাস। এইবার সেটা থেকে নিউক্লিয়াসের টোটাল মাসটা মাইনাস করে দিলাম, এটাই হচ্ছে মাস ডিফেক্ট, ডেল্টা এম। মাস ডিফেক্ট পার নিউক্লিয়ন ইজ কল্ড প্যাকিং ফ্র্যাকশন।
এক একটা নিউক্লিয়নের জন্য এই মাস ডিফেক্টের ভ্যালুটাকে প্যাকিং ফ্র্যাকশন বলে ডাকা হয়। এই প্যাকিং ফ্র্যাকশনটা সলিড স্টেট ফিজিক্সে গিয়ে আরও ডিটেলে পড়ানো হয়। এইবার আসি এর কারণটা, কেন এরকমটা হলো। কারণটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কি অলরেডি তোমরা জানো, নিচু ক্লাসে পড়েওছো। নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো থাকে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যার জন্য তারা একে অপরকে কাছাকাছি টেনে ধরে রাখে এবং নিউক্লিয়াসটা অক্ষত অবস্থায় থাকে, তাই তো? ইট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক এ নিউক্লিয়াস ইন্টু ইটস কনস্টিটিউয়েন্টস পার্ট। তাহলে বুঝতেই পারলে নিউক্লিয়নগুলো নিজেদেরকে ওই শক্তি দিয়ে একে অপরের সঙ্গে টেনে ধরে আছে। আমি যদি এখন জোর করে নিউক্লিয়াসটাকে ভাঙতে চাই, তাহলে আমাকে মিনিমাম কি এনার্জি দিতে হবে? ওই বাইন্ডিং এনার্জির সমানই এনার্জি, তবে গিয়ে ভাঙবে। মিনিমাম ওটা দরকার, ওইটা বা তার থেকে বেশি দিতে হবে। অ্যান্ড প্লেস দেম অ্যাট অ্যান ইনফাইনাইট ডিস্টেন্স ফ্রম ইচ আদার। ভেঙে তাদেরকে একে অপরের থেকে পুরোপুরি পৃথক করে দিতে হবে। ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে চলে যাচ্ছি মানে ওটাই বোঝায়, পুরোপুরি পৃথক করে দিলাম। তো তার ভ্যালুটা কি হচ্ছে? বাইন্ডিং এনার্জি ওই একই, ডেল্টা এম সি স্কোয়ার, মাস এনার্জি ইকুইভ্যালেন্স থিওরেম থেকে যেটা আমি পেয়েছি। নেক্সট আসছি আমি নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স জিনিসটা কি? নিউক্লিয়ার ফোর্স হচ্ছে দে আর দ্য ফোর্সেস বিটুইন প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন, নিউট্রন নিউট্রন ইন এ নিউক্লিয়াস। বললাম ভেতরের নিউক্লিয়াসের ভেতরে সমস্ত নিউক্লিয়নগুলো একে অপরের সঙ্গে একটা অদৃশ্য আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। প্রোটন প্রোটনের মধ্যে এই আকর্ষণ কাজ করে, প্রোটনের সঙ্গে নিউট্রনের কাজ করে, নিউট্রনের সঙ্গে নিউট্রনের কাজ করে। এই যে আকর্ষণ বলটা তাকেই বলা হয় নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। এইবার এই ব্যাপারটাকে আমরা মেসন থিওরির সাহায্যে এক্সপ্লেন করতে পারি, যেটা কিন্তু তোমাদের বোর্ডের সিলেবাসে নেই, কিন্তু যেই মেনের জন্য এটা তোমাকে জেনে রাখতে হবে এবং নিটেও কিন্তু আসতেও পারে, না আসার কোনো কারণ নেই। মেসন থিওরি জিনিসটা কি? এখানে বলা হয় যে নিউক্লিয়াসের মধ্যে কোনো প্রোটনই আজীবনকাল যে প্রোটন অবস্থাতেই থাকবে তার কোনো মানে নেই, বা কোনো নিউট্রন যে পুরোপুরি সারা জীবন নিউট্রন হবে তারও কোনো মানে নেই। প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন, এদের মধ্যে কনভার্সন চলতে থাকে, রূপান্তর চলতে থাকে, এবং প্রত্যেকটা রূপান্তরের পেছনেই কিন্তু এক একটা করে মেসনের অবদান আছে। কি কি মেশন? মেশন তিন প্রকারের হয়, একটা পাই প্লাস মেশন, একটা পাই মাইনাস, আর একটা হচ্ছে নিউট্রাল। পাই মেশনকে আমরা পায়ন্স বলেও ডাকি। পাই প্লাস এবং পাই মাইনাস এগুলোর ভর এক একটা ইলেকট্রনের 273 গুণ, ঠিক আছে? আর পাই জিরোটা 264 গুণ হয় ইলেকট্রনের থেকে। আর নিউক্লিয়নগুলো, প্রোটন এবং নিউট্রন, এরা সবসময় এই মেশন দ্বারা আবৃত থাকে। বাইন্ডিং এনার্জি আমরা পড়েছিলাম ডেল্টা এম সি স্কোয়ার। এইখানে আরেকটা পার্ট তোমাকে একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, যেটা আমি সেখানে বলেছিলাম, সেই ভ্যালুটা জাস্ট ডেল্টা এম সি স্কোয়ার ডিভাইডেড বাই এ। এবার আমি চলে যাচ্ছি মেশন থিওরিটা কীরকমভাবে কাজ করছে সেটা একটা ইকুয়েশনের সাহায্যে যদি দেখানো যায় তাহলে খুব বুঝতে সুবিধা হবে। আমি ওই জন্য এখানে ইকুয়েশনগুলো পরপর লিখিয়ে দেবো। আমি আবারও বললাম, কোনো প্রোটন পুরোপুরি সারা জীবন প্রোটন অবস্থাতেই থাকে না, এবং কোনো নিউট্রনও পুরোপুরি নিউট্রন অবস্থাতেও থাকে না। তাদের মধ্যে সবসময় একটা এক্সচেঞ্জ চলতে থাকে, এবং এই এক্সচেঞ্জের জন্য কিছু পরিমাণ ফোর্সও দরকার হয়। পাই মেশনটা দেখতেই পাচ্ছ, এখানে আমি লিখেই দিয়েছি, এ নিউট্রন ইজ নেভার পার্মানেন্টলি নিউট্রন অ্যান্ড এ প্রোটন ইজ নেভার পার্মানেন্টলি প্রোটন। মেশনটা এই রূপান্তরের জন্য দায়ী। এই পয়েন্টগুলো এবার একটু মনে রেখে দিও। নিউট্রন নিউট্রনের মধ্যে এক্সচেঞ্জ যখন হচ্ছে, বা নিউট্রন নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেটা কার জন্য? তাহলে পাই জিরো মেশনের জন্য। এক্সচেঞ্জটা দেখতেই পাচ্ছ এই ইকুয়েশন অনুযায়ী। প্রোটন প্রোটন এমিশনের জন্য একই জিনিস হয়, ইকুয়েশন দেখানো আছে। নিউট্রন প্রোটনের জন্য সেম জিনিস, ইকুয়েশনগুলো দেখে নিও। এরকম চলতে থাকে ক্রমশ, পরপর এখানে দেখিয়ে দিয়েছি। এবার যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে দ্য টাইম ইনভলভড ইন সাচ অ্যান এক্সচেঞ্জ ইজ সো স্মল দ্যাট দ্য ফ্রি মেশন পার্টিকেলস ক্যান নট বি ডিটেক্টেড অ্যাজ মাচ। নিউট্রন প্রোটনের মধ্যে এই এক্সচেঞ্জটা এত তাড়াতাড়ি হয় ক্ষণিকের মধ্যে, যার ফলে ওই পাই মেশনগুলোকে খুব একটা এক্সিস্টেন্স বোঝা যায় না, ডিটেক্ট করা যায় না। এইবার আমরা যেটা আসবো, বাইন্ডিং এনার্জি তো পড়লাম। বাইন্ডিং এনার্জিটা কীরকমভাবে কার্ভের দ্বারা রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা দেখব। তো প্রথমে একটা গ্রাফ পেপার নিলাম, তার এক্স অ্যাক্সিস বরাবর আমি মাস নাম্বারকে প্লট করে দিলাম, ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বাইন্ডিং এনার্জিকে প্লট করেছি।
কোন বাইন্ডিং এনার্জি? বি বার, কিন্তু মনে রাখতে হবে, অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বি বার। তো প্লটটা যদি করি, প্রথমে কোন অ্যাটমের জন্য ভ্যালু কত হয় সেই অ্যাটমগুলো এখানে দেখতে পাচ্ছ এক এক করে প্লট হচ্ছে। শুরু হয়েছে হাইড্রোজেন 1 থেকে, আস্তে আস্তে ভ্যালুগুলো বাড়ছে। ম্যাক্সিমাম ভ্যালু কোথায় কোথায় আমরা পাচ্ছি দেখো, আয়রন 56-এ ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জির ভ্যালু আমি পেয়েছি। তারপর আবার গ্রাফটা আস্তে আস্তে নিচের দিকে ফল করছে, লাস্টে পেলাম আমরা ইউরেনিয়াম 238। গ্রাফটা এবার প্লট করে দিলাম। এই গ্রাফটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট বোর্ডের এক্সামের জন্যও। কোয়েশ্চেন ব্যাংক যারা সলভ করবে তারা এখানে কয়েকটা পেজে কিন্তু এই গ্রাফটা দেখতে পাবে। তোমরা খাতায় যখন গ্রাফটা আঁকবে, এতগুলো অ্যাটম তো প্লেস করা পসিবল নয়, কয়েকটা শুধু মনে রেখে দিও। যেখান থেকে স্টার্ট হচ্ছে মানে হাইড্রোজেনেরটা, তার পরেরটা একটু মনে রেখে দিও, কেননা এগুলো মনে রাখা খুব একটা কষ্টকর নয়। হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, কিছুটা উপরে হাইড্রোজেন 3, তার মাঝখানে হিলিয়াম 3, ব্যাস এখানে এই কয়েকটা মেনশন করলে। গ্রাফটা উঠে গেল কোথায়? ম্যাক্সিমাম হিলিয়াম 4-এ, এইটা মনে রাখলে। মিনিমাম নামলো কোথায়? লিথিয়াম 6-এ, এটা মনে রাখলে। আর ম্যাক্সিমাম টপ পয়েন্টে উঠেছে সেটা হচ্ছে আয়রন 56-এ। ঠিক আছে, এটা মনে রাখলে। আর এন্ডেরটা মনে রাখবে একদম, ইউরেনিয়াম। যেইগুলোকে শুধু আমি গোল করেছি সেগুলো একটু মনে রেখে দিও, ঠিক আছে? আমি হাইলাইটও করে দিচ্ছি। এইটা, এই ভ্যালুটা, এইটা, এবং মাঝে যেগুলো গোল করেছি। এইখান থেকে আরও একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেবল স্টেটটা দেখানো, কোথায় সবচেয়ে স্টেবল, কোথায় আনস্টেবল। দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পেয়েছি কোথায়? আয়রনে। সেখানে বাইন্ডিং এনার্জি ভ্যালুটা একটু মনে রেখে দেবে, 8.8, ঠিক আছে? আর অ্যাটমিসিটি হচ্ছে 56। এই রিজিয়ানটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম স্টেবিলিটি। বাইন্ডিং এনার্জি যার যত বেশি হয় সেই অ্যাটম কিন্তু সবচেয়ে বেশি স্টেবল। এর ডান দিকের পার্টে যে সমস্ত অ্যাটমগুলো আছে সেইগুলো সব নিউক্লিয়ার ফিশন এক্সিবিট করে। এইটা কিন্তু এবার আমাদেরকে মনে রাখতে হবে। ডান দিকে যতগুলো আছে, মানে অ্যাটমের নাম মনে রাখতে বলছি না, আমি বলছি স্টেবল রিজিয়ানটা আমরা এখানে মার্ক করে দেবো গ্রাফের মধ্যে, যে আয়রন যেই জায়গাটায় আছে সেই চত্বরটা স্টেবল রিজিয়ান। তার ডান দিকে যারা যারা আছে সেগুলো সমস্ত নিউক্লিয় বিভাজন দেখায়, ফিশন। তাহলে বাম দিকেরগুলো কি দেখায়? সমস্ত নিউক্লিয়ার ফিউশন দেখায়। ব্যাস এইটুকু মনে রাখলেই এনাফ। গ্রাফটা একবার প্রত্যেকে খাতায় প্লট করবে, যেই যেই জিনিসগুলো আমি গোল করে দিয়েছি শুধু সেগুলোই পরীক্ষার খাতায় মার্ক করে দেখাবে। স্টেবল রিজিয়ানটা দেখিয়ে দিও, বা ডান দিকটা পুরোটা ফিশন, বাম দিকটা পুরোটা ফিউশন। এইবার আমরা ওই বাইন্ডিং এনার্জির কার্ভ থেকে কি কি জিনিসগুলো জানতে পারি সেই স্পেশাল ফিচার্সগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমত, সবচেয়ে কম হয়েছে কার জন্য? তাহলে হাইড্রোজেন 1-এর জন্য দেখেছিলাম আমরা, ভেরি স্মল। ইনিশিয়ালি দেয়ার ইজ এ র্যাপিড রাইজ ইন দ্য ভ্যালু অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। দেখলাম গ্রাফটা শুরুতে একদম উঠে গেল। আমি আরেকবার তোমাদের বোঝার সুবিধার জন্য গ্রাফটা এখানে একটু এঁকে রেখে দিচ্ছি। তাহলে ইনিশিয়ালি দেয়ার ইজ এ র্যাপিড রাইজ। তারপরে কোন জায়গার মধ্যে কোন জায়গাতে রাইজটা চললো সেটা দেখানো আছে। লিথিয়ামের কাছে গিয়ে পড়ে গেছিল। আফটার A20 নিউক্লিয়নের নাম্বার যদি 20 ক্রস করে গেল যখন, তারপর কি হলো? বাইন্ডিং এনার্জিটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলো। এই যে এই পোর্শনটার পর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলো। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 8.8 MeV, সেটা কার জন্য পেয়েছিলাম আমরা? আয়রন 56। সেই জন্য আয়রন নিউক্লিয়াস ইজ মোস্ট স্টেবল, ঠিক আছে? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন of nuclides having mass number ranging from 40 to 120 are close to the maximum value. So these elements are highly stable, মানে যে জায়গাটায় স্টেবল রিজিয়ন আমি মার্ক করেছিলাম। তারপরের পার্টগুলো বলে দিয়েছি এখানে, যেগুলো নিউক্লিয়ার ফিশন দেখায়। আর সামনের দিকে পেছনের দিকের পার্টগুলো সমস্ত নিউক্লিয়ার ফিউশন দেখায়। তাহলে ডান দিকের যে পোর্শনটা ছিল স্টেবল রিজিয়নের ডান দিকে, সেগুলো সমস্ত কিন্তু ম্যাক্সিমামই রেডিও অ্যাক্টিভ। আনস্টেবল
এবং ম্যাক্সিমামগুলোই কিন্তু রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল, ঠিক আছে, ইউরেনিয়ামের সাইডে যেগুলো পাচ্ছিলাম আমি। আর ওই দিকটা আস্তে আস্তে স্টেবিলিটি ড্রপ করছিল। তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা বোঝানোর জন্য প্রথমেই আমি এমিশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি অ্যানিমেশনের সাহায্যে। দুটো ইলেকট্রোড আমি নিলাম, একদিকে ক্যাথোড একদিকে অ্যানোড। তার মাঝখানে আমি একটা লেড নির্মিত বাক্সের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালকে প্লেস করেছি। মেটেরিয়ালটা থেকে কি হবে, 3 ধরনের এমিশন হয়, আলফা, বিটা এবং গামা, আমরা সবাই জানি। তার মধ্যে আলফাটা কি, হাইলি পজিটিভ, ওই জন্য সেটা কোন দিকে অ্যাট্রাক্টেড হবে, নেগেটিভ তড়িৎদ্বারের দিকে। বিটাটা অ্যাট্রাক্টেড হচ্ছে পজিটিভলি চার্জ প্লেটের দিকে। আর গামা কিন্তু আনডিফ্লেক্টেড হয়ে সামনের দিকে উঠে যাচ্ছে, ওপরের দিকে, কোনো বিচ্যুতি নেই। এইখান থেকে তাহলে আমরা কি সিদ্ধান্তে এলাম, আলফা পজিটিভলি চার্জড, বিটা নেগেটিভলি চার্জড, আর গামা চার্জলেস। এই কথাগুলো এখানে সমস্ত লেখা আছে। রেডিও অ্যাক্টিভিটির এই যে ফেনোমেনাটা, সেটা কিন্তু একটা স্পন্টেনিয়াস ফেনোমেনা। এমন নয় যে একে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করে বা কোনো স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করে রেডিও অ্যাক্টিভিটি দেখানো যায়, তা নয়। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের কিন্তু সবসময় এমিশনটা চলতে থাকে। তো এই এমিশনগুলো হলে এলিমেন্টের অ্যাটমিক স্ট্রাকচারের কী চেঞ্জ হয়, তার মাস নাম্বার, অ্যাটমিক নাম্বারের কী চেঞ্জ হয়, সেইগুলো সব যে বিজ্ঞানী আমাদেরকে সূত্রের সাহায্যে দেখিয়েছিলেন তিনি হচ্ছেন সডি। তারপর বিজ্ঞানী ফাজানও এসে সেখান থেকে একটু মডিফিকেশন দিয়েছিলেন। তো দুটো সূত্র মিলিয়ে ফাজান সডি ল বলা হয়, কিন্তু আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে শুধুমাত্র সডির ডিসপ্লেসমেন্ট ল, যেখানে উনি বলেছিলেন একটা অ্যাটম, মাদার অ্যাটম যেটাকে বলা হয় বা প্যারেন্ট নিউক্লিয়াই যাকে বলা হয়, সেইখানের যদি অ্যাটমিক নাম্বার জেড এবং মাস নাম্বার এ হয়, একটা আলফা পার্টিকেল বেরোলে তার অ্যাটমিক নাম্বার 2 ঘর কমে, 2টো কমে যায়, আর মাস নাম্বার 4টে কমে। তো এখান থেকে বলা যেতে পারে যে একটা আলফা পার্টিকেল একটা হিলিয়াম অ্যাটমের সঙ্গে সমান, 2He4, ঠিক আছে, কম্পারেবল। একটা বিটা যদি এমিট হয়, তার মানে নিয়ারলি, মানে ধরে নেওয়া যেতে পারে একটা নেগেটিভ চার্জ বেরোলো, মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার মতো, যদিও বাস্তবে তা নয়। তাহলে নিচ থেকে প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার 1 ঘর বেড়ে যায়, একটা বেড়ে যায়। আর যেহেতু আমাদের গামা এমিশন কোনো পার্টিকেল নয়, গামা জাস্ট একটা এমিশন, তার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, শুধু এনার্জি লস হয়ে যায় কিছুটা। ওই জন্য প্যারেন্ট নিউক্লিয়ার থেকে ডটার নিউক্লিয়ারের এনার্জিটা একটু কম হয়। এইবার এইখানে রাদারফোর্ড আর সডির ল রেডিওঅ্যাক্টিভ ডিকে কীভাবে এক্সপ্লেন করছে সেটাই আসছি। দ্য ডিসইন্টিগ্রেশন অফ রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল ইজ পিওরলি এ র্যান্ডাম প্রসেস। বললাম বাইরে থেকে এর জন্য কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় না, এটা র্যান্ডামলি হয়। অ্যান্ড ইট ইজ মেনলি এ ম্যাটার অফ চান্স। হুইচ নিউক্লিয়াস উইল সাফার ডিসইন্টিগ্রেশন অর ডিকে ফার্স্ট ক্যান নট বি টোল্ড। আগে থেকে বলতে পারি না যে কোনটা ভাঙবে। 2 নম্বর পয়েন্ট, দ্য রেট অফ ডিকে ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফিজিক্যাল কম্পোজিশন অ্যান্ড কন্ডিশন অফ দ্য মেটেরিয়াল। কোনো ডিপেন্ড করে না ওগুলোর ওপর। The rate of decay is directly proportional to the quantity of the material actually present at that instant. কি পরিমাণ রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল আমার হাতে আছে তার উপরে কিন্তু এই ব্যাপারটা নির্ভর করছে যে কি পরিমাণ ডিকে হবে। As the decay goes on, the original material goes on a decreasing and the rate of decay quantity consequently goes on decreasing. যত মেটেরিয়ালটা টাইম যত স্পেন্ড হতে থাকে তত কিন্তু তার ডিসইন্টিগ্রেশনটা কিন্তু কমতে থাকে, রেটটা আস্তে আস্তে কমতে থাকে, মানে স্লো হতে থাকে। শুরুতে যে হারে ভাঙছিল আস্তে আস্তে কিন্তু সেই রেটটা কমতে থাকে। যদি আমি ধরে নিই শুরুতেই রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়ালের টোটাল নাম্বার অফ অ্যাটম ক্যাপিটাল এন হয়, তাহলে তার রেট অফ ডিকেটা যে এক্সপ্রেশন দিয়ে বার করা যায় সেটা হলো -dN/dt প্রপোর্শনাল টু ক্যাপিটাল এন। মানে ইনিশিয়ালি আমি কি পরিমাণ অ্যাটম নিয়েছিলাম তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে কি রেটে সেটা ডিকে হবে, তাই না? এবার যত টাইম বাড়তে থাকবে তত এন এর মান কমতে থাকবে, এবং এন এর মান কমতে থাকলে আবার ডিএনডিটির মানটাও কিন্তু কমতে থাকে, যার জন্য সামনে মাইনাস সাইনটা দেওয়া আছে। মাইনাস সাইন দেওয়ার তার মানে কি, ডিটি যত বাড়বে, মানে টাইম যত বাড়বে, ডিএন তত কমবে, ঠিক আছে? আর প্রপোর্শনালটাকে সমান করার জন্য একটা কনস্ট্যান্ট এলো ল্যামডা। ল্যামডাটাকে আমরা কি বলি, ডিকে কনস্ট্যান্ট বা ক্ষয় ধ্রুবক, ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্টও বলা হয়ে থাকে। এইবার এই পুরো ব্যাপারটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে নিই, কীভাবে, ডিএন এর নিচে এনকে নিয়ে আসবো এবং ল্যামডার পাশে ডিটিকে পাঠিয়ে দেবো।
দিয়ে বোথ সাইডকে ইন্টিগ্রেট করে দিলাম। ইন্টিগ্রেট করলে দেখতে পাবো লগ এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তার ভ্যালু কীভাবে বার করছি আমরা? যখন টাইম 0 ছিল ইনিশিয়ালি, তখন কতগুলো অ্যাটম ছিল? টোটাল অ্যাটম n0 ধরে নিলাম সেটাকে, ঠিক আছে। আর টি টাইম পরে টোটাল অ্যাটমের সংখ্যা আমি ধরে নেব n। আগে আমি কি করলাম, ওপরের যে ইকুয়েশনটা পেয়েছি, মেন যে ইকুয়েশন, সেখানে টি এর জায়গায় 0 পুট করে দিলাম। টি এর জায়গায় 0 পুট করলে ল্যামডা টি টার্মটা উড়ে গেল, 0 হয়ে গেল, n এর জায়গায় হয়ে গেল n0। এখান থেকে কিন্তু আমরা সি এর মানটা পেয়ে গেছি, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা আমি শুরুতেই করে নিতে পারতাম যদি আমি একদম ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে দিতাম, dn বাই n ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। এখানেই যদি আমি ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে দিতাম টাইম 0 টু টি, তাহলে টাইম যখন 0 ছিল n এর ভ্যালু ছিল n0, ফাইনালি হয়ে গেছে n, ln n মাইনাস ln n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। যাই হোক, এইটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে দিলে দেখতেই পাচ্ছি লগ এ মাইনাস লগ বি সূত্র অনুযায়ী লগ এ বাই বি মানে লগ n বাই n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। তাহলে n বাই n0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে n ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটাই হচ্ছে আমার ডিসইন্টিগ্রেশনের ইকুয়েশন। ওকে, এইটাকে আমি যদি একটা গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাই, এক্স অ্যাক্সিস বরাবর টাইমকে প্লট করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর নাম্বার অফ অ্যাটমকে প্লট করলাম। তাহলে কোন সময় কী পরিমাণ অ্যাটম বর্তমান তার একটা গ্রাফ যদি দেখতে চাই, বুঝতেই পারছি এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, ডিকে কার্ভ যেরকম হয় সেরকমই কার্ভ হবে, কিন্তু কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে n0 থেকে স্টার্ট করবে, মানে টাইম যখন 0 তখন n এর ভ্যালু n0, গ্রাফটা n0 থেকে স্টার্ট হয়ে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। তাহলে এইখানে টি টাইমে আমি দেখতে পাচ্ছি n এর ভ্যালুটা যদি হাফ হয়ে যায়, তাহলে ওই টিকে কি বলা হয়? তার অর্ধায়ু, ঠিক আছে, হাফ লাইফ, যে সময়ে নাম্বার অফ অ্যাটমটা ইনিশিয়াল নাম্বারের অর্ধেক হয়ে যাচ্ছে। 2t টাইমে তাহলে কত হবে? ইনিশিয়ালের 1/4, 3t টাইমে ইনিশিয়ালের 1/8, এরকম চলতে থাকবে। তাহলে এখান থেকে আমি কনক্লুশন কি পেয়ে যাচ্ছি? টি এর সাফিক্সে যদি n হয়, সেটা ইকুয়াল টু হয়ে যাবে n0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। ওকে, এইখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারবো যে কত সময় পরে, মানে হাফ লাইফের ভ্যালু যদি দেওয়া থাকে সেখান থেকে কিন্তু ক্যালকুলেট করে পেয়ে যাবো টিএন এর মানটা। তাহলে কোথা থেকে পাচ্ছি? যেই টাইমটা আমাকে দেওয়া আছে সেটা ডিভাইডেড বাই তার হাফ লাইফ, টি হাফ। ওকে, ধরো একটা এক্সাম্পল প্রবলেম দিচ্ছি, বলে দিল তোমাকে একটা অ্যাটমের হাফ লাইফ হচ্ছে 2 বছর, 2 ইয়ার্স। 10 বছর পরে তার কত অংশ অবশিষ্ট থাকবে, বা 10 বছর পরে ইনিশিয়ালের কত অংশ অবশিষ্ট থাকবে। তার মানে কতবার টি হাফটা রিপিট হয়েছে? 10/2 মানে 5, n এর ভ্যালু হচ্ছে 5, n0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5। এইখান থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি কত ফ্র্যাকশন, 1/32। এবারে ওই যে ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ল্যামডা নিয়েছিলাম, সেই ল্যামডা সম্বন্ধে আমরা কি কি জানতে পারি একটু দেখব। রেডিও অ্যাক্টিভ ডিকের যে ইকুয়েশন দেখতে পেয়েছি সেখানে দেখেইছিলাম dn বাই n ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। ডিটি যদি 1 সেকেন্ড চেঞ্জ হয়, মানে টাইমের চেঞ্জ যদি 1 সেকেন্ড হয়, তখন dn by n equal to minus lambda. Thus, lambda may be defined as the relative number of atoms decaying per second. এখান থেকে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম, প্রতি সেকেন্ডে যে পরিমাণ অ্যাটম ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এগেইন এই ইকুয়েশনটা আমরা যে পেয়েছি n equal to n0 e to the power minus lambda t, এখান থেকেও কিন্তু ল্যামডার ভ্যালু বার করা যায়। দেখো t এর ভ্যালু যদি 1 বাই ল্যামডা বসাই, তাহলে আমি কি পাচ্ছি? n equal to n0 by e, তাই তো? অথবা n by n0 equal to 1 by e। Thus, এখান থেকে আরও একটা সংজ্ঞা কিন্তু আমি পেয়ে গেলাম, lambda may also be defined as the reciprocal of the time when n by n0 falls to 1 by e। মানে ল্যামডাকে সময়ের অনন্যক দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, যেই সময়ে নাম্বার অফ অ্যাটমটা ইনিশিয়ালের 1/e ভাগ হয়ে যাচ্ছে। এইবার এখান থেকে হাফ লাইফের সঙ্গে ল্যামডার সম্পর্কটা আমরা ড্র করব। হাফ লাইফ মানে কি? ডিসইন্টিগ্রেট হয়ে এখন অ্যাটমের ভ্যালুটা শুরু করেছিলাম যেখান থেকে, তার অর্ধেকে পৌঁছে গেছে। তাহলে n বাই n0 ভ্যালু কত? হাফ, কেননা n এর ভ্যালু n0/2, সেটাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কোথা থেকে পাচ্ছি? n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি
তাহলে n বাই এন জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আবার n বাই এন জিরো ভ্যালু কত? n এর ভ্যালু তো এখন n0/2, কেননা হাফ লাইফে পৌঁছে গেছি আমি। তাহলে বাম দিকে থাকবে হাফ, সেটাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। টিটা টি হাফ, হাফ লাইফকে টি হাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আমি এখানে যেটাকে টি হাফ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এখানে সেটা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, টিটাই কিন্তু টি হাফ, হাফ লাইফ, সেটা ইকুয়াল টু 2। তাহলে ল্যামডা টি ইকুয়াল টু কত? ln2 0.693। ঠিক আছে, এই ইকুয়েশনটা কোথা থেকে এলো বুঝতে পারলে তো? এইখান থেকে এটা এসছে। যাই হোক, তাহলে এখান থেকে কি পেলাম? ক্যাপিটাল টি, মানে যেটাকে আমরা হাফ লাইফ বলছি, সেটা ইকুয়াল টু 0.693/λ। এই প্রশ্নটা কিন্তু বোর্ডস এক্সামেও কিন্তু আসে, এবং এই সূত্রটা কাজে লাগিয়ে আমাদেরকে কিন্তু অঙ্কও করতে হয়। or lambda equal to 0.693/t. The time t in which material changes from n0 to n, সেটার ভ্যালু তাহলে কত হবে? স্মল t ইকুয়াল টু 1/0.693 করলে যেটা আসে 3.323 ক্যাপিটাল টি log n0/n। ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস লেফট বিহাইন্ড আফটার n হাফ লাইফস, যেটা আমি আগের পৃষ্ঠায় ইকুয়েশনটা দেখিয়ে দিয়েছিলাম। n সংখ্যক হাফ লাইফ ক্রস করে যাওয়ার পর আর কি পরিমাণ অ্যাটম অবশিষ্ট আছে? n0/2n দেখিয়েছিলাম, ওই যে n0/2n, বা স্মল n এর জায়গায় আবার লেখা যেতে পারে t/t হাফ, মানে আমি আগের পৃষ্ঠায় যেটা দেখিয়েছিলাম আর কি। এবার রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কিছু তোমাকে মনে রাখতে হবে, যেটা তোমরা অলরেডি জানো। 20 ইউনিট একটা আছে। 20 ইউনিট ডেফিনেশনটা কি? দ্য অ্যাক্টিভিটি অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইজ সেড টু বি 120 if it undergoes 3.7 into 10⁷ ডিসইন্টিগ্রেশনস পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এতগুলো ডিসইন্টিগ্রেট যদি করে, তখন তার রেডিও অ্যাক্টিভিটিটাকে 120 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আরেকটা ইউনিট হচ্ছে রাদারফোর্ড। সেটা কি? যদি পার সেকেন্ডে 10⁶ সংখ্যক ডিসইন্টিগ্রেশন হয়, তখন তার অ্যাক্টিভিটিটাকে রাদারফোর্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং শেষতম হচ্ছে বেকারেল। বেকারেল কি? প্রতি সেকেন্ডে একটা ডিসইন্টিগ্রেশন যদি হয়। এটা মনে রাখা সবচেয়ে সুবিধে। 1 সেকেন্ডে একটা ডিসইন্টিগ্রেশন করা হলে সেই রেডিও অ্যাক্টিভিটিটাকে 1 বেকারেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে কুরি, রাদারফোর্ড এবং বেকারেলের মধ্যে রিলেশনটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এইবার আমি চলে আসছি নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশনটা বেসিক্যালি কি? এ টাইপ অফ নিউক্লিয়ার ডিসইন্টিগ্রেশন, ভাঙা হয়, বিভাজন তো, in which a heavy nucleus splits up into two nuclei of comparable size accompanied by a release of a certain amount of energy। একটা ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে প্রায় একই রকম দেখতে দুটো হালকা মৌলের নিউক্লিয়াসের জন্ম দেবে, এবং সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে। একটা এক্সপ্রেশন এখানে দেখানো আছে, যেখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমরা প্যারেন্ট নিউক্লিয়াস হিসাবে কাকে নিয়েছি? ইউরেনিয়াম 92-3-235কে। প্রথমে এটাকে আমি আঘাত করালাম একটা নিউট্রন দিয়ে। নিউট্রন এসে ওকে হিট করলো। হিট করার পর ওপরের দেখো ভর সংখ্যা 1 বেড়ে গেছে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। সঙ্গে সঙ্গেই ওটা আবার ভেঙে গেছে দুটো প্রায় একই রকম দেখতে অ্যাটমে। তার সঙ্গে প্রত্যেকটা বিভাজনের সঙ্গে 3টে করে নিউট্রন আবার রিলিজ হচ্ছে, এবং 200 MeV এনার্জি মুক্ত হচ্ছে। ঠিক আছে, 200 MeV এনার্জি মুক্ত হচ্ছে। এই ঘটনাটা একটু অ্যানিমেশনের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। এখানে আমরা ছোট ইয়েলো ডট দিয়ে নিউট্রনকে রিপ্রেজেন্ট করব, যেটা এসে ধাক্কা মারবে কাকে? ইউরেনিয়ামকে, যেটা গ্রিন ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেইখান থেকে একটা বেরিয়াম বেরোবে এবং ক্রিপ্টন বেরোবে। ঠিক আছে, এই রিয়াকশনটাকে আমরা চেন রিয়াকশন বলি। কেন চেন রিয়াকশন? একবার একটা নিউট্রন দিয়ে ধাক্কা মারার পর যে আবার 3টে নিউট্রন তৈরি হলো, সেই 3টে নিউট্রন কিন্তু আবার গিয়ে ইউরেনিয়ামকে ধাক্কা মারবে। এরকম কিন্তু কিউমুলেটিভভাবে চলতেই থাকবে, কন্টিনিউয়াস। আমি প্রথমে ইউরেনিয়ামগুলোকে দেখিয়ে নিয়েছি। ইউরেনিয়াম বলতে তো আমরা একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস নিয়ে বসিনি, অনেকগুলো আছে।
প্রথম ইউরেনিয়ামটাকে একটা নিউট্রন এসে ধাক্কা মারবে, ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে ওখান থেকে কিন্তু 3টে নিউট্রন এবং একটা বেরিয়াম ক্রিপ্টন তৈরি হলো, সেখান থেকে আবার 3টে, এরকম কিন্তু পরপর পরপর চলতে থাকলো। ঠিক আছে, পুরো অ্যানিমেশনটা আবার একবার দেখো। কন্টিনিউয়াসলি প্রত্যেকটা থেকে 3টে করে নিউট্রন বেরোচ্ছে, তারা গিয়ে সামনের ইউরেনিয়ামকে ধাক্কা মারছে এবং এটা চলতে থাকছে। এখানে প্রত্যেকটা স্টেপে কতগুলো নিউট্রন, কতগুলো বেরিয়াম, কতগুলো ক্রিপ্টন তৈরি হচ্ছে তার একটা লিস্ট তোমরা দেখতে পাবে। প্রথম স্টেপে একটা নিউট্রন ছিল, একটা প্যারেন্ট ছিল, তারপরে 2টো প্যারেন্ট, 9খানা নিউট্রন তৈরি হয়েছে এবং পরপর পরপর বাড়তে থাকছে। নাম্বার অফ নিউট্রনস 3 × 10⁻n, কেননা প্রত্যেকটা ফিশন থেকে 3খানা করে নিউট্রন বেরোচ্ছে, তাহলে n সংখ্যক ফিশন যদি হয় 3⁻n। এইখানে একটা ব্যাপার আছে, ক্রিটিক্যাল সাইজ। ক্রিটিক্যাল সাইজ জিনিসটা কি? চেন রিয়াকশনটা ঘটানোর জন্য আমি যে ফিশনেবল মেটেরিয়ালটা নিয়েছি, মানে যাকে ভাঙছি আমি, তার কিন্তু একটা নির্দিষ্ট সাইজ থাকা উচিত, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল সাইজ। ঠিক আছে, ক্রিটিক্যাল সাইজের থেকে কম হলে হবে না। এই যে দ্য ফিশনেবল মেটেরিয়াল মাস্ট বি অ্যাবাভ দ্য সাইজ অফ কল্ড ক্রিটিক্যাল সাইজ, তার থেকে বেশি হওয়াটাই বেটার। আর যে নিউট্রনটাকে আমি রিলিজ করেছিলাম, প্রথমে যে হলুদ নিউট্রনটাকে আমি রিলিজ করেছি, এখানে ইয়েলো কালারের ডটটা, তার একটা মিনিমাম স্পিড থাকতে হবে, তার মিনিমাম যে ভেলোসিটি একটা দরকার। প্রথমে তো অ্যাক্সিলারেট করে ওকে পাঠিয়েছি, ধাক্কা মারার আগে মিনিমাম 10 সেন্টিমিটার দূরত্ব আগে থেকে তাকে স্লো ডাউন করা হয়। ঠিক আছে, টু কজ ফার্দার ফিশন, এর পরবর্তীকালেও যাতে ও ফিশনগুলো ঘটাতে পারে। A released neutron must travel a minimum through 10 centimeters so that it is properly slowed down. The size of the material is less than the critical size, then all the neutrons are lost. Critical size থেকে যদি কম সাইজের ফিশনেবল মেটেরিয়ালটা আমি নিই, তাহলে ওই যে নিউট্রনগুলো বেরোচ্ছে 3টে করে নিউট্রন, সেটা কিন্তু আর ভবিষ্যতের ফিশনে হেল্প করতে পারবে না, তার আগেই কিন্তু সবকে আমরা হারিয়ে ফেলবো। আর যদি ক্রিটিক্যাল সাইজের সঙ্গে সমান হয়, তখন কি হবে? যতগুলো নিউট্রন তৈরি হবে ততগুলোই আবার লস হয়ে যাচ্ছে। দেন নাম্বার অফ নিউট্রন প্রডিউসড ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ নিউট্রন লস্ট। আর ক্রিটিক্যাল সাইজের থেকে যদি বেশি হয়, দেন দ্য রিপ্রোডাকশন রেশিও অফ নিউট্রনস ইজ গ্রেটার দ্যান 1 অ্যান্ড চেইন রিয়াকশন ক্যান অকার। তাহলে বুঝতেই পারলাম ক্রিটিক্যাল সাইজের থেকে কিন্তু আমাদেরকে বেশি বড় নিতে হবে। এবার লাস্ট, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় সংযোজন। ফিউশনটা কিভাবে ডিফাইন করছি আমরা? দুটো লাইটার নিউক্লিয়ার যুক্ত হয়ে একটা হেভিয়ার নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, অ্যাকম্প্যানিড বাই এ রিলিজ অফ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। ঠিক আছে, এইখান থেকে কিন্তু বোর্ড এক্সামের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয়। নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্যও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, নইলে এমনি এমনি দুটো নিউক্লিয়াস জয়েন করবে না। আর ওই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্র্যাকটিক্যালি তৈরিও করা যায় না নিউক্লিয়ার ফিশন ঘটানো ছাড়া। এইখান থেকেই আমরা বিভিন্ন স্টার, সান, এদের এনার্জির যে হিউজ এনার্জি সোর্স, সেটা আমরা ডেসক্রাইব করতে পারি। প্রথমেই আসছি এনার্জি অফ সান। প্রোটন প্রোটন সাইকেল প্রথম স্টেপ, যেখানে দেখতেই পাচ্ছ দুটো হাইড্রোজেন নিউক্লিয়াস জয়েন করে 0.4 MeV এনার্জি রিলিজ করলো, এবং এই জিনিসটা কিন্তু বারবার চলতে থাকে। ঠিক আছে, এইবার আসছে এনার্জি সোর্স অফ স্টার। এটাও কিন্তু এক বছর বোর্ড এক্সামে এসেছিল। এটা বইতে ডেসক্রিপশনটা তোমরা পেয়ে যাবে, যে কোনো বাংলা বইতে, যে কোনো থিওরি বইতে তোমরা এই ডেসক্রিপশনটা পেয়ে যাবে। আমি এখানে রিয়াকশনগুলো দেখিয়ে দিচ্ছি। কার্বন নাইট্রোজেন রিয়াকশন হয় তার ক্ষেত্রে। সানের ক্ষেত্রে মনে রাখবে প্রোটন প্রোটন রিয়াকশন, আর স্টারগুলোর ক্ষেত্রে কার্বন নাইট্রোজেন রিয়াকশন। রিয়াকশনটা দেখতে পাচ্ছ, প্রথমটাতে এনার্জি রিলিজ হলো, তারপর এটা একটা পজিট্রন রিলিজ হলো, তারপর আবার এনার্জি, এবং একদম শেষে পজিট্রন, তারপর আবার এনার্জি। ঠিক আছে, এছাড়াও তোমরা বোর্ড এক্সামের জন্য কিছু কিছু থিওরিটিক্যাল প্রশ্ন একটু তৈরি করে রেখো, যেটা হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো,
সাধারণ রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে তেজস্ক্রিয় বিক্রিয়ার পার্থক্য, আলফা বিটা গামা রশ্মির পার্থক্য বা ওদের মধ্যে তুলনা যদি দেয়, কেমন, এগুলো একটু একটু করে দেখে নিও। থেকে একটা রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল থেকে একটা আলফা এবং দুটো বিটা পরপর নির্গত হলে সেটা পরস্পরের আইসোটোপে পরিণত হয়। আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসো ডায়াফার, আইসো স্টার, আইসো ইলেকট্রন, এই ডেফিনেশনগুলো তোমরা অলরেডি কিন্তু ক্লাস 11-এ কেমিস্ট্রিতে পড়ে এসছো, সেগুলো আরেকবার একটু দেখে নিও। এবং আমি বলবো কোয়েশ্চেন ব্যাংকের প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসছে সেগুলো একবার বই থেকে দেখে দেখে উত্তরগুলো তৈরি করে নিও, তাহলে ডেসক্রিপটিভ প্রশ্নগুলো মোটামুটি আর কোনো আটকাবে না। এই ভিডিওটাতে আমি জাস্ট অঙ্ক করার জন্য এবং এমসিকিউ সলভ করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলোকে একবার কুইক রিভাইজ করে দিলাম। আশা করি তোমাদের সাহায্য হবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো নতুন বিষয় নিয়ে আলোচনায়।